আপনার সন্তান আর কিছুদিন পরে দশম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে উঠবে এবং আপনি এ বিষয়ে খুব চিন্তিত যে সে সায়েন্স নেবে নাকি আর্টস নেবে। এই সমস্যাটি যদি আপনার থেকে থাকে তাহলে একটু দাঁড়ান, আমি আপনাকে এ বিষয়ে একটু ভাবতে সাহায্য করতে পারি। আপনি ভাবছেন এই প্রবলেমটা শুধুমাত্র এখনকার, আজকে থেকে প্রায় ৪,০০০ বছর আগেও কিন্তু এই একই রকম প্রবলেম কিন্তু ছিল। আপনি কেন উপনিষদের কথাই ভাবুন, সেখানে একটি গল্প রয়েছে, নচিকেতার গল্প। সেখানে নচিকেতার ছাত্র এবং যমরাজ টিচার। সেখানে যমরাজ নচিকেতাকে যে বিদ্যায় ধন রয়েছে, যে বিদ্যায় রাজ্য লাভ রয়েছে, সুখ রয়েছে, সেই বিদ্যা চর্চা করার জন্য কিন্তু অনুরোধ করেছিলেন। এইসব ধন ঐশ্বর্য রাজ্য ভোগের যে বিদ্যা সেটি বাদ দিয়ে আত্মজ্ঞানের যে বিদ্যা সেই বিদ্যাটা কিন্তু তিনি বেছে নিয়েছিলেন। আবার আপনি গৌতম বুদ্ধের কথা ভাবুন অথবা বিশ্বামিত্রের কথা। ইনারা কিন্তু দুইজনই রাজবংশের বংশধর, অর্থাৎ এদের শিক্ষার অংশ হওয়া উচিত ছিল যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি এবং রাজনীতি। কিন্তু তারা সে সমস্ত যুদ্ধনীতি রাজনীতি ত্যাগ করে ব্রহ্মজ্ঞানের যে বিদ্যা সেই বিদ্যাকে কিন্তু প্রধান জ্ঞান হিসেবে গ্রহণ করেছিলেন। নিকট অতীতে একই রকমভাবে যখন ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল তখনও দুটো স্ট্রিমের মধ্যে একটি সাংঘাতিক লড়াই ছিল। একদিকে ছিল উর্দু এবং সংস্কৃত চর্চার দিক, অন্যদিকে ছিল ইংরেজি এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান চর্চা। তাহলে এই কনফিউশনটা কিন্তু শুধুমাত্র আজকের নয়, এই কনফিউশন প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বর্তমানেও চলছে এবং হয়তোবা ভবিষ্যতেও চলবে। এই বিষয়টিতে ঢোকার আগে আমি আরেকটি বিষয় একটু ভালো করে পরিষ্কার করে দিতে চাই। বিশেষ করে আমরা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত একটি সোসাইটিতে কিন্তু বসবাস করি। তাই সেক্ষেত্রে অন্ন, বস্ত্র এবং বাসস্থান এটি কিন্তু আমাদের মূল দাবি এবং তার জন্য সমাজে যে কাজগুলো করলে এই তিনটে চাহিদা মূলত ভালোভাবে পূরণ হয় সেটিকে কিন্তু আমরা সঠিক কাজ হিসেবে ধরে নিই। কিন্তু ভালোভাবে ভাবলে এই যে আমরা কাজ করি সেটি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই শারীরিক আরাম আয়েশের জন্যই। কিন্তু হুর যদি ডেফিনেশন দেখেন যে একজন সামাজিক সুস্থ ব্যক্তি বলতে শুধুমাত্র কিন্তু শারীরিক সুস্থ ব্যক্তি নয়, তার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু মানসিকভাবেও সুস্থ হতে হয়। তবেই কিন্তু সে সুনাগরিক হিসেবে সোসাইটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি হয়তো সারাদিন ব্যবসায় অথবা অফিসে সারাদিনের কাজের পরে বাড়িতে এসে একটু গান চালিয়ে মানসিক বিশ্রাম নিতে অভ্যস্ত। তাই নাচ, গান এবং সাহিত্য চর্চা এসব কিন্তু আমাদের মানসিক শান্তি দেয় এবং সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত করে। তাই যে কাজগুলোকে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং আরামের যোগান দেয় বলে সেটাকে আমরা ইন্টেলেকচুয়াল হিসেবে ধরে নিই, তাই একই রকমভাবে সেই কাজগুলো যেগুলো আমাদের মানুষের মনের শান্তির জন্য এবং সমাজের মানসিক সুস্থতার জন্য, তাই সেই কাজগুলোকেও কিন্তু যথেষ্ট ইন্টেলেকচুয়াল গুণসম্পন্ন হিসেবে আমাদের মেনে নেওয়া উচিত। আপনার ছেলে মেয়ে যদি খুব সাধারণ মানের হয় তাহলে ভেবে দেখুন এডিসনের কথা, নিউটনের কথা অথবা আইনস্টাইনের কথা। কারণ এরাও কিন্তু তাদের সাধারণ পড়াশুনোর লাইফে খুবই সাধারণ মানের স্টুডেন্ট ছিলেন। আবার অন্যদিক থেকে যদি আপনি ভাবেন যে আপনার ছেলে মেয়ে খুবই ভালো এবং সেক্ষেত্রে তার সায়েন্স নেওয়াই উচিত, তাহলে একবার নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা চিন্তা ভাবনা করুন। তিনি যথেষ্ট মেধাবী ছিলেন, কিন্তু তবুও তিনি কিন্তু সায়েন্স বাদে আর্টসের দিকে তার বেশি ঝোঁক ছিল। আপনার এসব উদাহরণ যদি অনেক দূরের মনে হয় তাহলে সব কাছের একটি উদাহরণ নেওয়া যেতে পারে, বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের। তিনি কি মেধাবী নন? তিনি কি বিখ্যাত হননি গান গেয়ে? তিনি মেধাবী ছাত্র হিসেবেই কিন্তু দশম শ্রেণীর পর একাদশ শ্রেণীতে ওঠার পর বিজ্ঞান নিয়েছিলেন, কিন্তু সেই বিষয়টি ত্যাগ করে তিনি কিন্তু গান গেয়েই বিখ্যাত হয়েছেন। এইরকম প্রচুর উদাহরণ আমাদের আশেপাশে কিন্তু ছড়িয়ে রয়েছে। তাই আপনি যদি ভাবেন যে বুদ্ধিমত্তার একটাই মাপকাঠি এবং সেটি হলো বিজ্ঞান নিয়ে পড়াশুনো, তাহলে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের সংজ্ঞা বা কত প্রকারের হয়ে থাকে সেই বিষয়ে আমাদের একটু আলোচনা করা উচিত। তাই আমি বলছি আপনি একটু ভালোভাবে ভাবুন এবং এতে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এবং এ বিষয়ে আমি কিন্তু আপনাকে আমার শিক্ষক জীবনের অভিজ্ঞতা দিয়ে কিছুটা সাহায্য করতে পারি। এ বিষয়ে আমরা দুটি উদাহরণ দেখতে পারি। একটি হচ্ছে জার্মানির এডুকেশন সিস্টেম, গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি।
এইবার আমরা হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি সেই বিষয়টা কিন্তু একটু সংক্ষেপে দেখে নিতে পারি। তিনি প্রথমেই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্বন্ধে আলোকপাত করেছেন সেটি হচ্ছে ভাষাগত বৌদ্ধিক চেতনা। অনেক ছাত্রছাত্রী ভাষার সঠিক ব্যবহার খুব ভালো করতে পারে এবং তাদের যে হাতের লেখা সেটাও কিন্তু খুব সুন্দর, এবং কোনো একটি বিষয়কে, বিশেষ করে সাহিত্যের কোনো বিষয়কে তারা খুব স্পষ্টভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারে। এই সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যতে সাংবাদিক, লেখক অথবা সাহিত্য বিষয়ে শিক্ষক হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। 2 নম্বরে তিনি যে বুদ্ধিমত্তা উল্লেখ করেছেন সেটি হলো গাণিতিক বুদ্ধিমত্তা। মূলত আমরা এই বুদ্ধিমত্তাকেই মূল বুদ্ধিমত্তা হিসেবে কিন্তু মনে করে থাকি। কিছু ছাত্রছাত্রী যুক্তি বা সংখ্যার সমাধান, অর্থাৎ অঙ্কের যে সমাধান, সেটি কিন্তু তারা খুব দ্রুত করতে পারে। বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানার জন্য তাদের প্রচণ্ড আগ্রহ। এই সমস্ত ছাত্রছাত্রী ভবিষ্যতে বিজ্ঞানী, গাণিতিক এবং প্রযুক্তিবিদ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ডভাবে প্রবল। আবার কিছু ছাত্রছাত্রী সঙ্গীতটাকে কিন্তু খুব ভালো বোঝে, তারা তাল দিতে খুব ভালো পারে এবং একই সঙ্গে সঙ্গে সুর বেসুরটাকে কিন্তু খুব ভালোভাবে তারা গানের মধ্যে ধরতে পারে। এই সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যতে গায়ক, সুরকার অথবা বাদ্যকার হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি থাকে। এটিকে গার্ডনার সঙ্গীতগত বুদ্ধিমত্তা হিসেবে উল্লেখ করছেন। আবার অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের শারীরিক যে পরিকাঠামো সেটি অত্যন্ত কিন্তু সামর্থ্যবান এবং হাতের কাজ বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা তারা কিন্তু খুব ভালো করতে পারে। এনারা যদি ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে তারা সার্জেন এবং একই সঙ্গে সঙ্গে নৃত্যশিল্পী অথবা কোনো একটি নির্দিষ্ট বিষয়ে যদি তাদের খেলার দক্ষতা থাকে তাহলে কিন্তু তারা খেলোয়াড় হতে পারে। এটিকে দেহকৌশলগত বুদ্ধিমত্তা শ্রেণীর মধ্যে হাওয়ার্ড গার্ডনার উল্লেখ করেছিলেন। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এমন কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা মূলত সমাজের যে পিছিয়ে পড়া লোকজন অথবা সমাজের যে সমস্যা রয়েছে তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এরা ভবিষ্যতে কিন্তু নেতা বা শিক্ষক অথবা সমাজসেবক এইগুলো কিন্তু তাদের হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এর পরের যে বুদ্ধিমত্তা সেটি রয়েছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। দেখবেন আমাদের সমাজে কিছু ছেলেমেয়ে রয়েছে যারা নিজেদেরকে খুব ভালো বোঝে, অর্থাৎ এরা কিন্তু নিজেকে খুব ভালো আত্মবিশ্লেষণ করতে পারে। এরা ভবিষ্যতে গিয়ে দার্শনিক, লেখক বা মনোবিজ্ঞানী এইগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু এদের প্রচণ্ডভাবে প্রবল। এই সমস্ত গুণাবলীর মধ্যে যদি কারো মধ্যে এই সমস্তগুলির একটিও না থাকে তবু কিন্তু অনেক সমাজে ছাত্রছাত্রী রয়েছে যারা বিভিন্ন গাছকে খুব ভালো চেনে, বিভিন্ন প্রাণী, জীব সম্বন্ধে এদের ধারণা অসম্ভব সুন্দর। এদের ভবিষ্যতে জীববিজ্ঞানী বা পরিবেশপ্রেমী হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে কিন্তু প্রচণ্ডভাবে প্রবল। অর্থাৎ গার্ডনারের মতে পরীক্ষায় যে বেশি নাম্বার পায় সেই যে শুধুমাত্র মেধাবী তা কিন্তু পুরোপুরি সত্য নয়। এইভাবে বাচ্চাদের মেধা যাচাই করার মাধ্যমে তাদের নির্দিষ্ট স্কুলে পাঠিয়ে সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যে শিক্ষা ব্যবস্থা সেটি কিন্তু আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত চালু হয়নি। এই বিষয়ে কিন্তু ডিডাব্লিউর প্রতিবেদন অনুসারে জার্মানি অনেকটা এগিয়ে। তাই জার্মানির শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমাদের যদি হালকা ধারণা থাকে তাহলে গার্ডনারের থিওরি এবং জার্মানির শিক্ষা ব্যবস্থা এই দুটোকে মিলিয়ে আমরা কিন্তু মোটামুটি একটা ডিসিশন নিতে পারি যে আমাদের সন্তানরা ভবিষ্যতে কোন পথে গেলে তারা সবথেকে বেশি সফল হতে পারে। আসুন আমরা সংক্ষেপে জেনে নিই জার্মানির শিক্ষা ব্যবস্থাটা ঠিক কেমন। জার্মানিতেও আমাদের এখানকার মতনই প্রাথমিক বিদ্যালয়ের সিস্টেম অনেকটা একই রকম, কিন্তু যখন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা উন্নীত হয় তখন কিন্তু পুরো সিস্টেমটাই সেখানে আলাদা হয়ে যায়। তার মধ্যে এক ধরনের স্কুল হলো পেশাভিত্তিক স্কুল, যেখানে খুব ক্রিটিক্যাল কোনো নলেজের দরকার নেই। যে সমস্ত ছাত্রছাত্রীদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেই ধরনের তাদেরকে সেই সমস্ত স্কুলে পাঠানো হয়, অর্থাৎ আমাদের এখানকার অনেকটা ভোকেশনাল স্কুলের মতো। এরপর আরেক ধরনের স্কুল রয়েছে যেখানে মূলত তত্ত্বগত দিক এবং ব্যবহারিক দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
এই সমস্ত স্কুলে সেই সমস্ত ছাত্রছাত্রীরাই পড়ে যাদের ভবিষ্যতের টার্গেট নার্সিং, অফিসিয়াল কোনো ডিউটি অথবা টেকনিশিয়ান। এর মধ্যে সবথেকে বেশি একাডেমিক, যেখানে পড়াশুনোর উপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়, সেই স্কুলগুলোকে বলা হচ্ছে গিমনাসিয়াম। অর্থাৎ এই সমস্ত স্কুলে সে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে যারা পড়াশুনোর প্রতি অত্যন্ত ডেডিকেটেড, খুব গভীরভাবে চিন্তা করতে ভালোবাসে এবং যারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা গবেষক হতে চায়। এই তিন প্রকারের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিসিশন নিতে পারে না কোন স্কুলে তারা যাবে বা পড়বে, তাদের জন্য অপর এক ধরনের স্কুলের ব্যবস্থা রয়েছে। সেই সমস্ত স্কুলে প্রায় সব ধরনের শিক্ষাই দেওয়া হয় এবং তারা পরবর্তীতে ডিসিশন নেয় যে তারা ভবিষ্যতে কোন দিকে যেতে পারে। অর্থাৎ আমাদের এখানকার যে মডেল প্রচলিত রয়েছে ঠিক অনেকটা সেই রকম। এবার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, বা জার্মানির শিক্ষা ব্যবস্থা আমরা জানলাম, সেই সমস্ত কিছু কি আমাদের এখানে অন্ধের মতো অ্যাপ্লাই হতে পারে? কারণ আমাদের এখানকার যে সামাজিক কাঠামো এবং তার সঙ্গে সঙ্গে যে অর্থনৈতিক কাঠামো, সেটি কিন্তু পুরোপুরি আলাদা। আমাদের এখানে কিছু বিষয়ে স্কোপ অত্যন্ত বেশি, আবার কিছু বিষয়ে স্কোপ অত্যন্ত কম। তাই সচেতন গার্জেন হিসেবে এই সমস্ত কিছুও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আবার একই সঙ্গে আমাদের এই বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে যে আমার সন্তান বলছে যে তার এই বিষয়টি ভালো লাগে, সেই বিষয়টি কি সত্যিই তার ভালো লাগে, নাকি কোনো কিছু দ্বারা সেই ইনফ্লুয়েন্সডে এই সমস্ত কিছু কথা বলছে, এবং তার দক্ষতা না থাকা সত্ত্বেও হয়তো সেই বিষয়টি কিন্তু তার অত্যন্ত ভালো লেগে যেতে পারে। তাই সমস্ত কিছুকে একসঙ্গে করে সারাংশ হিসেবে এইটুকু বলা যায় যে গার্টনারের থিওরি, জার্মানির শিক্ষা ব্যবস্থা এবং আমাদের এখানকার জীবিকা অর্জনের যে বিভিন্ন স্কোপ রয়েছে সেই সমস্ত স্কোপ দেখে এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের যে বিষয়ে অত্যন্ত বেশি আগ্রহ, সেই আগ্রহকে পর্যালোচনা করে এবং তার শিক্ষকের সঙ্গে কথা বলে সে কোন বিষয়ে দক্ষ বা কোন বিষয়ে দক্ষ নয়, সেই সমস্ত তথ্য নিয়ে আমরা যদি একসঙ্গে বিষয়গুলো বসে ভাবনা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা সিদ্ধান্তে উপনীত হতে পারব। কারণ আপনি কিন্তু আপনার সন্তানকে অন্য সবার থেকে বেশি ভালোভাবে চেনেন। আশা করি এই সমস্ত বিষয় আপনাদের হয়তো কিছু কাজে লাগলেও লাগতে পারে। তাই সঠিক মেধা সঠিকভাবে বিকশিত হোক, এটাই শুধুমাত্র আশা। অনেক অনেক ধন্যবাদ। এই রকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন সত্যান্বেষী ফ্যাক্ট ল্যাব।